হুন্ডির মাধ্যমে এইভাবে টাকা পাঠানো পশ্চিমা বিশ্বে একটু ডিফিকাল্ট। এই কারণে সুইস ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে দুবাইয়ে যে অফশোর ব্যাংকিং চালু করেছে গভর্নমেন্ট, এই যে অফশোর ব্যাংকিং এবং আওয়ামী লীগের যে সমস্ত বিজনেস অলিগার আছে, এই অলিগারদেরকে আপনার ওভার ইনভয়েসিং করে এই টাকাগুলো পাঠিয়েছে বলে, এটা আমার বক্তব্য না, এটা বণিক বার্তার যে বিশ্লেষণ, যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারা বলছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে। তার মানে শেখ হাসিনা তার আওয়ামী স্পেন্সারদেরকে বলেছে অথবা শেখ হাসিনা আত্মীয় স্বজনকে বলেছে যে আমি যদি ক্ষমতায় থাকতে না পারি, আমি যদি অর্থনৈতিক অভ্যুত্থানে যদি ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাহলে তো তোমরা ক্ষমতায় থাকতে পারবে না। বরং তোমরা যে টাকাগুলো পাচার করেছো, এই টাকাগুলো তোমরা হুন্ডির তোমরা একটা লিগাল চ্যানেলে টাকাটা পাঠাও, আমার রিজার্ভটা একটু বাড়ো। আগের যে টক শো গুলোতে আমি আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশ সরকার যেহেতু সমস্যা হলো এখন হলো রিজার্ভ নিয়ে, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ এখন ভাবছে যে ইলেকশনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। এবং গত 3টা নির্বাচনে আমরা কিন্তু দেখেছি। এবং এটা ছাড়াও আরো 3টা উপায়ে একটা সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়। একটি হচ্ছে সেনা অভ্যুত্থান, কিন্তু আমাদের যে সেনাবাহিনীর যে অবস্থা, সেনাবাহিনীর যেভাবে কন্ট্রোল বাই ইন্ডিয়া এবং বাই শেখ হাসিনা, সেখানে সেনা অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আমি দেখি না। এরপরে আসে হলো জুডিশিয়াল অভ্যুত্থান, কারণ অনেক দেশে এই ধরনের স্বৈর শাসক এবং এই ধরনের অসাংবিধানিক নির্বাচনের পরে আদালতে অনেক দেশপ্রেমিক বিচারপতি থাকেন, তখন তারা এই ধরনের অসাংবিধানিক নির্বাচনকে অবৈধ হিসেবে ডিক্লেয়ার করে। সেই ক্ষেত্রে সরকার একটা সাংবিধানিক ক্রাইসিসে পড়ে, সেই ক্ষেত্রে একটা গণ অভ্যুত্থান টাইপের হয়ে যায়। কিন্তু আমাদের গত 15 বছরে যে সমস্ত বিচারপতিরা নিয়োগ পেয়েছে, ওনাদের শুধু আইনের ডিগ্রি মাত্র আছে, কিন্তু ওনারা কিন্তু একজন বড় বড় মস্ত বড় আওয়ামী লীগার এবং ভারত সমর্থিত একজন স্পেন্সার। এই কারণে আদালতের মাধ্যমে কোনো অভ্যুত্থানের সম্ভাবনা আমি দেখছি না। আরেকটি হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান, এবং আমাদের বিরোধী রাজনৈতিক যে নেতৃত্ব এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে যেভাবে কন্ট্রোল করে ফেলেছে, সেখানেও ওনাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান মানে অ্যাটলিস্ট গত 17 বছরে হয় নাই। এখন ভবিষ্যতে হবে কিনা সেটা আমি বলতে পারছি না, বাট আপাতত আমরা দেখছি গত 17 বছরে হয় নাই। এখন শেখ হাসিনা যেটা ভাবছে যে উনি অর্থনৈতিক অভ্যুত্থানে একটা ক্ষমতাচ্যুত হওয়ার একটা পসিবিলিটি আছে, যেটা ঘটেছে শ্রীলঙ্কাতে, যেটা ঘটেছে পাকিস্তানে। এখন এই মুহূর্তে যেমন আপনার টকশোতে ঢোকার আগে আমি দেখলাম বাংলাদেশ ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে, তারা বলেছে যে এখন এই মুহূর্তে ব্যবহারযোগ্য রিজার্ভ আছে $16 বিলিয়ন। যদিও এর আগে তারা বলেছিল যে $13 বিলিয়ন নিচে। হ্যাঁ, আরো $3 বিলিয়ন বাড়তে পারে। সেটি হলো যে আইএমএফ এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সহ আরো কিছু সংস্থা তাদেরকে লোন দিয়েছে এবং এই লোনের পরিমাণ কিছুটা বাড়ছে। এখন আগের যে হিসাবটা ছিল যে তাদের রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন নিচে বা 12+, কিন্তু ওই তথ্য সঠিক কিনা সেটা তো আমরা নিশ্চিত না। ওই তথ্য যদি সঠিক থাকে তাহলে এখন যেটা বলছে তাদের রিজার্ভ হলো $15 বিলিয়ন উপরে বা $16 বিলিয়ন নিচে। ওই তথ্য যদি সঠিক না হয়ে থাকে, বাট আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ, কারণ সিপিডি বলেছিল যে প্রায় $6 বিলিয়ন মতো ডিউজ আছে যেটা বাংলাদেশ সরকার পরিশোধ করছে না। তাহলে সেই $6 বিলিয়ন যদি বাদ দেন, তাহলে যে সমস্ত লোনগুলো পেয়েছে এইগুলো ধরেও $10 বিলিয়ন বেশি থাকার কথা না ব্যবহারযোগ্য রিজার্ভ। এখন এইটাই যদি হয়, তাহলে আমাদের তো প্রতি মাসে, হাসিনা আক্তার আপনাকে যে আমি হিসাবটা দিয়েছিলাম, প্রতি মাসে আমাদের $1 থেকে $1.5 বিলিয়ন ডেফিসিট হয়। কারণ আমাদের যে পরিমাণ ইনকাম হয় আর যে পরিমাণ খরচ হয়, খরচের পরিমাণটা বেশি। আমাদের ইনকাম হয় $4 থেকে $4.5 বিলিয়ন, কিন্তু আমাদের খরচ হয় $6 বিলিয়ন মতো। তাহলে এই যে আমাদের বাজার মূল্য যদি ঠিক রাখতে হয়, তাহলে সরকারকে প্রতি মাসে $1 থেকে $1.5 বিলিয়ন মতো ভর্তুকি দেওয়া লাগে। তাহলে আমি যদি সরকারের হিসাবটা যদি আমি ধরে নিই যে ওনার রিজার্ভ আছে $16 বিলিয়ন কাছাকাছি, $6 বিলিয়ন যেটা ডিউজ আছে ওটা যদি আপনি দিয়ে দেন, তাহলে $10 বিলিয়ন আছে। তাহলে $10 বিলিয়ন যদি $1 থেকে $1.5 বিলিয়ন যদি প্রতি মাসে ডেফিসিট হতে থাকে, তাহলে আমি আপনাকে আগে যেমনটি হিসাব দিয়েছিলাম 6 থেকে 7 মাস পরে রিজার্ভ হয়তো শূন্য হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার এখন
এখন এই যে রিজার্ভ বাড়ানোর যে কৌশল, বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে এবং গত 2 বছর ধরে প্রায় 6 থেকে 7টা কৌশল অবলম্বন করেছে। এর আগের টকশোগুলোতে আমি আলোচনা করেছিলাম, ওইগুলো আমি আর রিপিটেশন করতে চাচ্ছি না। বাট যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করেছে, এই সমস্ত কৌশলে কিন্তু রিজার্ভ তেমন একটা বাড়ছে না। বাট এর ইমিডিয়েট আগের টকশোতে আমি বলেছিলাম যে সরকার ফাইনালি 2টা পদ্ধতি অবলম্বন করেছে এবং করতে যাচ্ছে, এটা তার বাঁচার জন্য, সার্ভাইভালের জন্য। সেটি হলো যে সরকার হার্টসেল মানি লন্ডারিং এর সাথে জড়িত হয়ে যেতে পারে। এবং এই যে আপনি দেখেন যে ঢাকা পোস্ট 20/6/2024 প্রকাশিত যে তথ্য, সেখানে তারা বলেছে যে গত 2 বছরে অদ্যাবধি সুইস ব্যাংক থেকে 98% টাকা বাংলাদেশিরা উঠিয়ে নিয়েছে। তার মানে সুইস ব্যাংকের হিসাব অনুসারে এই যে টাকা ছিল 5.5 কোটি সুইস ফ্রাঙ্ক, এবং সেটা এখন উঠিয়ে নিয়ে এখন টাকা আছে 1.8 কোটি সুইস ফ্রাঙ্ক, এবং তারা বলেছে যে 98% টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই টাকাটা উঠিয়ে নিয়ে কোথায় গেল? তার মানে শেখ হাসিনা তার আওয়ামী লেসপেন্সারদেরকে বলেছে, অথবা শেখ হাসিনা আত্মীয়স্বজনকে বলেছে যে আমি যদি ক্ষমতায় থাকতে না পারি, আমি যদি অর্থনৈতিক অভ্যুত্থানে যদি ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাহলে তো তোমরা ক্ষমতায় থাকতে পারবে না। বরং তোমরা যে টাকাগুলো পাচার করেছো, এই টাকাগুলো তোমরা তোমরা একটা লিগাল চ্যানেলে টাকাটা পাঠাও, আমার রিজার্ভটা একটু বাড়ো। এই কারণে আপনি দেখেন আজকে গতকালকের পত্রিকার যেটা নিউজ, সেখানে বলেছে যে গত জুন মাসে হঠাৎ করে $2.54 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যদিও আমাদের গত 1 বছরে এভারেজে এসেছে $24 বিলিয়ন। তার মানে অন অ্যান এভারেজ মাসে $2 বিলিয়ন ফরেন রেমিটেন্স এসেছে। তো হঠাৎ করে $2.5 বিলিয়ন এই জুন মাসে আসলো কেন? তার মানে $500 বিলিয়ন মানে হাসিনা আক্তার, এটি হচ্ছে 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা, তাহলে 5,000 কোটি টাকা হঠাৎ করে এই $500 বিলিয়ন কিভাবে ফেড়ে গেল? এটি আমার কাছে মনে হচ্ছে যে এটার সাথে ওইটা লিঙ্ক আপ। এবং আপনার এখন থেকে 3 দিন আগে বণিক বার্তার যে নিউজ, সেখানে তারা সন্দেহ পোষণ করেছে যে এই যে আমাদের যে রেমিটেন্স ইউজুয়ালি সৌদি আরব থেকে সবচেয়ে বেশি আসে, তারপরে যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাত হলো 4 নম্বর, কিন্তু গত মাসে আরব আমিরাত হঠাৎ করে 1 নম্বরে চলে এসেছে। কারণ আরব আমিরাত হচ্ছে একটা বিজনেস হাব। আপনার এই হুন্ডির মাধ্যমে এভাবে টাকা পাঠানো পশ্চিমা বিশ্বে একটু ডিফিকাল্ট। এই কারণে সুইস ব্যাংক থেকে টাকাগুলো উঠিয়ে দুবাইয়ে যে অফশোর ব্যাংকিং চালু করেছে গভর্নমেন্ট, এই যে অফশোর ব্যাংকিং এবং আওয়ামী লীগের যে সমস্ত বিজনেস অলিগার আছে, এই অলিগারদেরকে আপনার ওভার ইনভয়েসিং করে এই টাকাগুলো পাঠিয়েছে বলে, এটা আমার বক্তব্য না, এটা বণিক বার্তার যে বিশ্লেষণ, যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারা বলছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে, না হলে হঠাৎ করে 15 দিন বা 1 মাসে $500 বিলিয়ন ফরেন রেমিটেন্স বেড়ে যাবে, এটি একটা বিশ্বাসযোগ্য নয়। আবার আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে এই যে আপনার এস আলম সহ 4টা গ্রুপকে 6,497 কোটি টাকা তাদের যে সুদ, এটা মাফ করে দেওয়া হয়েছে। এটা দেখেন হাসিনা এটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক আপ থাকতে পারে, কিন্তু বাংলাদেশে কিন্তু এসেছে 5,500 কোটি টাকা কিন্তু গত 15 দিনে ঢুকেছে রেমিটেন্স হিসেবে। আবার এখানে এস আলমকে কিন্তু 6,497 কোটি টাকা সুদ মাফ করে দেওয়া হয়েছে। তার মানে সুদ মাফ করে দেওয়ার নামে এস আলমকে দেখেন বলেছে কিনা যে তোমাকে আমি মাফ করে নাসা, এস আলম আরো 2টা গ্রুপ, 4টা গ্রুপ মোট। তার মানে সরকারের পক্ষ থেকে হয়তো এমন হতে পারে এস আলম সহ যে আরো 4টা গ্রুপকে তাদেরকে বলেছে তোমাকে আমি সুদ মাফ করে দিচ্ছি, কিন্তু তুমি এই টাকাটা ঘুরিয়ে তোমার যে ওই যে বিজনেস আছে, এই বিজনেসে ওভার ইনভয়েসিং করে তুমি আবার টাকাগুলো আমার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তুমি এটা ঢুকিয়ে দাও। কারণ আপনি দেখেন এটা কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক আপ।